আমরা ফর্মাল ক্লাস শুরু করি। তাহলে আমরা যে সৃজনশীলগুলো লিখি, এই সৃজনশীলগুলোর মার্কিং যে ডিস্ট্রিবিউশনটা, এই মার্কিং ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়? কয়টা প্রশ্ন থাকে? একটা প্রশ্নে কত মার্ক থাকে? একটা প্রশ্নে তোমাদের মার্ক থাকে হচ্ছে 10 মার্ক। 10। মার্ক। প্রথমটাতে কত থাকে? প্রথম অংশে 1 মার্ক। প্রথম অংশে থাকে 1 মার্ক। কোনটা করা ভালো হয়? পরের অংশে থাকে 2 মার্ক। তারপরের অংশ থাকে কত? 3 3 মার্ক। তারপরের অংশ থাকে 4 4। মার্ক। মার্ক ডিস্ট্রিবিউশনটা কি রকম হয়? প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, তারপর হচ্ছে জ্ঞানের পরে কি থাকে? অনুধাবন। অনুধাবন 4 এ থাকে হচ্ছে প্রয়োগ। আর হচ্ছে উচ্চতর দক্ষতা। 5 এ থাকে হচ্ছে, অর্থাৎ 4 মার্ক যেটা থাকে 4 এ হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা। দক্ষতা। এই হচ্ছে তোমাদের টোটাল 10 মার্ক। একটা প্রশ্নে 10 মার্ক। এই যে জ্ঞানমূলকটা আছে, পরেরটাতে পরের নাম কেন হলো অনুধাবন, পরেরটা কেন হলো প্রয়োগ, এবং তারপরটা কেন হলো উচ্চতর দক্ষতা, এবং এটাতে কেন 1 মার্ক দেয়, এটাতে কেন 2 মার্ক দেয়, এটাতে কেন 3 মার্ক দেয়, এবং এটাতে কেন 4 মার্ক দেয়, এটা কখনো ভাবছো? এই যে আমরা এই বিষয়টা ভাবি না জন্যই আমরা যে মানবিক বিভাগে যারা পড়াশোনা করি, আমরা ভাবি যে 10-এর মধ্যে 10 বা 9 পাওয়া এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এটার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি ফলো করলে অবশ্যই সম্ভব। এই যে অনুধাবন বলতে এখানে দুইটা অংশ হবে, একটা হচ্ছে জ্ঞান প্লাস হচ্ছে ব্যাখ্যা। অর্থাৎ জ্ঞানের জন্য এখানে 1 মার্ক এবং ব্যাখ্যার জন্য 1 মার্ক, হইলো কত? 2 মার্ক। এবং প্রয়োগ যেটা আছে, প্রয়োগের অংশ, প্রয়োগটা হচ্ছে জ্ঞান প্লাস ব্যাখ্যা প্লাস হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ এই যে জ্ঞানে থাকবে 1 মার্ক, ব্যাখ্যায় 1 মার্ক এবং বিশ্লেষণে 1 মার্ক, এই হচ্ছে টোটাল 3 মার্ক। এবং উচ্চতর দক্ষতা সেম ভাবেই জ্ঞান, ব্যাখ্যা, বিশ্লেষণ, এবং এখানে এসে যুক্ত হয় মতামত। মতামত এই যে এই মতামতে হচ্ছে 1 মার্ক, এই টোটাল হচ্ছে 4 মার্ক। কিন্তু আমাদের যে গতানুগতিক যে লেখা, সেই গতানুগতিক লেখার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা কি করি? কোনো একটা সৃজনশীল প্রশ্ন যদি দেয়, আমরা সুন্দরভাবে লিখি যে 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর দিয়ে এটাতে হচ্ছে নিচে টান মারি। টান মারার পর কি করি? টান মারার পর হচ্ছে ক নাম্বার দিয়ে সুন্দরভাবে শুরু করে এখানে লিখি 1 লাইন বা 1.5 লাইন লিখে দাঁড়িয়ে দেই। খ নাম্বারে গিয়ে কি করি? খ নাম্বার ধরো এখানে অংশটা ফাঁকা আছে, খ নাম্বার দিলাম, দিয়ে এই যে লেখা শুরু করি, ওর থেকে বেশি কিছু লিখি, 6-7টা লাইন লিখি, লেখার পরে শেষ করে দেই। এবং গ নাম্বারে গিয়ে কি করি? গ নাম্বারে গিয়ে নাম্বারটা সুন্দর করে লিখি গ, দিয়ে তোমার শুরু করি প্রথম লাইন থেকে, একদম লিখতে থাকি মোটামুটি 1.5 পেজ লিখে তারপর দেই দাঁড়ি। ঘ নাম্বার সেম ভাবে কি করি? ঘ নাম্বারও সেম ভাবে তোমরা নাম্বারিং করো, করে লেখা শুরু করো, একদম গল্পের মতন লিখতে থাকো এইরকম 1-1.5 পেজ লেখার পর একটা দাড়ি মারো। এবং এই গ এবং ঘ নাম্বারে আমরা গতানুগতিক ভাবে কি করি? গতানুগতিক ভাবে প্রশ্নে আমাদের যে সৃজনশীল প্রশ্নে থাকে উদ্দীপক। এই উদ্দীপকের গল্পটা দিয়ে শুরু করি, শেষে যা 2-4 লাইন লিখি লিখে এটা শেষ করে দিই। অর্থাৎ গ নাম্বারে উদ্দীপক লিখি, আবার ঘ নাম্বারে গিয়ে উদ্দীপক লিখি। কি এর বাইরে কেউ কোনোভাবে লেখো, নাকি যেটা বললাম এইভাবে লেখো? এভাবেই লিখি তাই। এর বাইরে কেউ কোনোভাবে লেখো?
উদ্দীপকের যে বিষয়টা দেওয়া থাকে সেই আঙ্গিকে তো লিখতে হয়। সেই আঙ্গিকেই লিখতে হয়, কিন্তু মানে উদ্দীপক দিয়ে শুরু না করে ওই আঙ্গিকে যে শুরু করা যায় বা আদার্স কোনো কিছু করা যায় সেভাবে কোনো কিছু লেখো। বা আমি যে হ্যাঁ, স্টার্টিং যদি বিষয়টা দেওয়া থাকে তাহলে ওই বিষয়টা যদি জানা থাকে ওই বিষয় নিয়ে তো লিখি। ওকে, কিন্তু আমি যেভাবে দিলাম অর্থাৎ মার্জিনের সঙ্গে নাম্বার এবং আদার্স যে বিষয়গুলো 1.5 পেজ 2 পেজ 1 পেজ 1.5 পেজ বা লেখা শুরু করি তারপরে একদম শেষ করি, এর বাইরে অনেক মার্জিন নিয়ম আছে। মার্জিন থেকে একটু দূরে নাম্বারিং করি এবং প্রথম গ নাম্বারে হচ্ছে 3 স্টেপ এবং ঘ নাম্বারে 4 স্টেপ করে লিখি। তোমাকে মনে হয় শিখাইছিলাম নাকি? হ্যাঁ, ফ্রি কোচিং এ কয়েকদিন ক্লাস করছিলাম। ফ্রি তাহলে কোচিং এটা আমাদের জানো। সো যারা জানো না আজকে তারা খুব বিষয়গুলো, এখানে লেখার কিছু নাই, এখানে লেখার কিছু নাই। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা এবং এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, পরবর্তীতে প্র্যাকটিস অংশ করানো হবে তখন বুঝবা। দেখো, একটা বিষয় হচ্ছে যখন তুমি মার্জিনের সঙ্গে নাম্বার দিয়ে লেখাটা শুরু করবা, এখান থেকে এখানে লিখলা, এখান থেকে লিখলা, লিখে দাঁড়িয়ে দিলা, এটার একটা সৌন্দর্য। আর একটা বিষয় হচ্ছে ধরো তুমি মার্জিন থেকে একটু গ্যাপ দিয়ে অর্থাৎ 1.5 ওয়ার্ড বা 2 ওয়ার্ড গ্যাপ দিয়ে তুমি এখানে নাম্বার দিলা, দিয়ে প্রথম লাইনটা এই বরাবর লিখলা, লেখার পরে দ্বিতীয় লাইনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখলা। এখানে বলতো কোনটা বেশি সুন্দর লাগতেছে? দ্বিতীয়টা। দ্বিতীয়টা, অবশ্যই দ্বিতীয়টা বেশি সুন্দর লাগতেছে। আমরা প্রথমে কিভাবে সৌন্দর্য বর্ধন করব সেটা শিখতেছি, পরবর্তীতে আমরা ধীরে ধীরে সব স্টেপ শিখবো। সো তোমরা অবশ্যই এখন থেকে এই যে মার্জিনের সঙ্গে যে নাম্বারিং এই পদ্ধতিটা ভুলে যাবা, এটা থেকে আজ থেকে এখান থেকে বের হয়ে আসতে হবে। নাম্বারিং তাহলে কোথা থেকে করতে হবে? নাম্বারিংটা করতে হবে 1.5 থেকে 2 ওয়ার্ড গ্যাপ দিয়ে নাম্বারিংটা করবা এবং ওখান থেকে লাইনটা শুরু করবা। এমনটা আবার করিও না যে নাম্বারিং একদম খাতার মাঝে করলা, তখন কিন্তু সেটা খারাপ দেখাবে। এই যে এখান থেকে যদি নাম্বারিং করো সেটা কি খারাপ দেখাবে না? হ্যাঁ। এমন কিছু করা যাবে না যেন খাতার শ্রী নষ্ট হয়। সো 1.5 থেকে 2 ওয়ার্ডের একটা গ্যাপ দিয়ে তোমরা নাম্বারিংটা শুরু করবা। দ্বিতীয় যে ব্যাপারটা, খ নাম্বার যেটা লিখি অর্থাৎ অনুধাবন যেটা লিখি, সেখানে নাম্বারিং কোথা থেকে করব? নাম্বারিং অবশ্যই গ্যাপ দিয়ে করব। গ্যাপ দিয়ে নাম্বারিং করলাম, করার পরে খ নাম্বার তোমরা কি করো? এই যে লেখো, ক নাম্বার 2 লাইন লিখলে খ নাম্বার 4-5 লাইন লেখো, লেখার পরে গিয়ে হচ্ছে দাঁড়িয়ে দাও। এখানে এই কারণে তোমরা মার্ক পাও 1। এখন এখানে 2 মার্ক পাওয়ার জন্য কি করতে হবে? এখানে আমি কি বলছি? অনুধাবন মানে হচ্ছে কিসের কিসের? এটা হচ্ছে জ্ঞানমূলক প্লাস হচ্ছে আর একটা ব্যাখ্যা। ব্যাখ্যা। ব্যাখ্যা, এই যে জ্ঞানমূলক এবং ব্যাখ্যার যে দুইটা, এই দুইটা স্টেপ করতে হবে। কয়টা স্টেপ করতে হবে এখানে? দুইটা দুইটা স্টেপ। স্টেপ। দুইটা স্টেপ করতে হবে। প্রথম স্টেপ, স্টেপ 1 এ কি থাকবে? স্টেপ 1 এ জ্ঞানমূলকে কাকে কি লিখবো জ্ঞানমূলক? সেটা শিখাচ্ছি। স্টেপ 1 হচ্ছে জ্ঞানমূলক। স্টেপ 1, স্টেপ 1 তোমরা এখান থেকে শুরু করলা, করে জ্ঞানমূলক লিখবা, লিখে এখানে অবশ্যই গ্যাপ দিতে হবে। গ্যাপটা আবার কতটুকু হবে? এখানে আবার পরবর্তী যে অংশটা শুরু করবা অবশ্যই এখানে একটা 1 লাইনের গ্যাপ দিবা এবং এখান থেকে হচ্ছে 1.5 বা 2 ওয়ার্ডের গ্যাপ দিবা, দিয়ে তুমি দ্বিতীয় অংশ এখান থেকে শুরু করবা, দিয়ে দ্বিতীয় অংশটা যখন শুরু করবা করে এখানে শেষ করবা। এখানে স্টেপ হইলো কয়টা? স্টেপ হইলো 2টা। দেখো তো তুমি যে এতদিন একবারে একদম 5-6 লাইন লিখছিলা সেইটা বেশি সুন্দর লাগে নাকি এখানে হচ্ছে স্টেপ করে ডাবল স্টেপে যখন লিখবা এটা বেশি সুন্দর লাগে? এই যে জ্ঞানমূলকের যে স্টেপ, এই স্টেপের কারণে তোমরা মার্ক পাবা 1 এবং পরবর্তীতে দ্বিতীয় স্টেপ ব্যাখ্যা, এটার জন্য পাবা 1, এই মার্ক হবে 2। সো 2 এর মধ্যে 2 কিভাবে আদায় করতে হবে বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখন থেকে এই একবারে লেখা শুরু করে লেখা শেষ করা যাবে? না। যাবে না। এটা গেল খ নাম্বার। এখন আসি গ নাম্বারে। গ নাম্বারে কি? গ নাম্বার কোথা থেকে মার্কিং করব? মাস্ট বি, নাম্বারটা লিখবো, বারবার বলতেছি 1.5 বা 2 ওয়ার্ড গ্যাপ দিয়ে লিখলাম,
লেখার পরে গ নাম্বারে অংশ থাকে কয়টা বলছি? 3টা। 3টা। জ্ঞান প্লাস ব্যাখ্যা। ব্যাখ্যা প্লাস বিশ্লেষণ। বিশ্লেষণ। তাহলে এখানে স্টেপ হবে কয়টা? স্টেপ হবে এখানে 4টা। কি কি 4টা স্টেপ হবে? দেখো স্টেপ 1। স্টেপ 1টা তোমরা শুরু করবা জ্ঞান দিয়ে। এই যে জ্ঞানমূলকের যে স্টেপটা, এটা খুব শর্ট করে 1.5 লাইন বা 2 লাইনে শেষ করবা। এটা শেষ। তারপরে স্টেপ 2। স্টেপ 2 তে এসে ব্যাখ্যা। স্টেপ 2টা তোমরা অবশ্যই এখানে হচ্ছে 4 লাইন বা 4.5 লাইনের মতন লিখবা। দেখো স্টেপ গুলো আমি কিভাবে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপের মধ্যে কিন্তু এখান থেকে একটা গ্যাপ থাকবে, এখান থেকে একটা গ্যাপ থাকবে, যেন টিচার খুব সহজেই ধরতে পারে যে তুমি এখানে একটা স্টেপ করছো। বুঝতে পাইছো? লিখলা হ্যাঁ। ব্যাখ্যা। তারপরে স্টেপ 3। স্টেপ 3। স্টেপ 3 তে গিয়ে তুমি প্রশ্নের আলোকে সুন্দরভাবে বিশ্লেষণ দিবা। প্রশ্নের আলোকে বিশ্লেষণ দিবা। এখানে মোটামুটি যতটুক লিখলে তোমার মনে হয় ভালো। সহজ কথা হচ্ছে যেভাবে লেখো 1.5 পেজ বা 1.5 পেজের একটু বেশি, ওই গতানুগতিক ভাবে লিখবা। কিন্তু এইখানে হচ্ছে যতটুক তোমার মনে হবে যে লিখলে তোমার এটা ঠিক হয়ে গেছে ততটুক লিখবা। তুমি যদি চাও এর মধ্যেও স্টেপ করে লিখবা তাহলে তুমি লিখতে পারো। এটা শেষ। এবং স্টেপ 4 এ গিয়ে কি করবা? স্টেপ 4। স্টেপ 4 এ গিয়ে তুমি অবশ্যই এখানে 2টা লাইন লিখবা, এন্ডিং লাইন। কি লাইন? এন্ডিং লাইন। এই এন্ডিং লাইনটাতে কি হবে? এন্ডিং লাইনটাতে তোমরা এমন ভাবে 2টা লাইন লিখবা যেন সেখান থেকে পরীক্ষক বুঝতে পারে যে তুমি পুরো এই 1.5 পেজ বা 2 পেজ কি লিখছো, এটা যেন এই 2 লাইনে ফুটে ওঠে। এই 2 লাইনে ফুটে ওঠানোর জন্য কি করতে হবে? এখানে কিছু তুমি কানেক্টর, ইংলিশে যেটাকে বলা হয় কানেক্টর, তুমি এই ধরনের কানেক্টর গুলো ইউজ করতে পারো। যেমন পরিশেষে বলা যায়, এতএব বলা যায়। অতএব বলা যায় যে, সুতরাং বলা যায় যে, পরিশেষে, অথবা যেহেতু। তুমি এখানে আরো লিখতে পারো যে সর্বোপরি বলা যায়। সর্বশেষে বলা যায়। সর্বোপরি। তারপর তুমি এরকম সুন্দর সুন্দর আই ক্যাচিং কিছু ওয়ার্ড তুমি, এটা হচ্ছে তোমার নখদর্পণে থাকবে সব সময়, যেটা লাস্ট যে স্টেপটাতে আছে এই লাস্ট স্টেপটাতে তুমি এটার ইউজ করবা। তাহলে দেখো তো এখানে টিচার কিভাবে মার্ক দিবে না? 3 মার্ক। স্টেপ 1 এ 1 মার্ক দিতে হবে, স্টেপ 2 যেটা লিখছো তার জন্য 1 মার্ক দিতে হবে, এবং স্টেপ যে 3 লিখছো সেটার জন্য 1 মার্ক দিতে হবে। তো এই যে যে 3টা স্টেপে লিখলা, 3 মার্ক কিভাবে আদায় করতে হবে বুঝতে পাইছো? এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। পারছি। এবং একই সঙ্গে তোমরা কি এটা বুঝতে পাইতেছো হ্যাঁ, যে স্যার। তোমরা এতদিন যেভাবে লিখতেছিলা তার থেকে এই আমি যেটা বলতেছি এটার মধ্যে কিছুটা পার্থক্য করতে পারতেছো? হ্যাঁ, অনেকটাই হ্যাঁ। পার্থক্য আছে। দেখো ধীরে ধীরে আরো যাচ্ছি। আগে আমরা সৌন্দর্যটা বৃদ্ধি করতেছি এবং যে প্রাথমিক যে বিষয়গুলো, এই প্রাথমিক বিষয়গুলো আমরা শিখতেছি। হ্যাঁ। তারপর আমরা আরো ভিতরে যখন ঢুকবো তখন মনে হবে যে 10-এ 10 কেন তোলা সম্ভব না। এবং একই সঙ্গে মনোযোগ দিয়ে শুনবা, তাহলে তোমাদেরকে কিভাবে পড়তে হবে সেটাও শিখে যাবা। আজকেই তোমাদেরকে বলে দিছিলাম না যে কিভাবে পড়তে হবে সেটা শেখাবো। আজকে তার 50% অটোমেটিক ভাবে কভার হয়ে যাবে। আচ্ছা।
এটা থাক অংশ, এই অংশ আমরা লিখি। এখন আসি উচ্চতর দক্ষতায়, অর্থাৎ ঘ নাম্বারে। ঘ নাম্বার তাহলে কয়টা স্টেপ হবে? ঘ নাম্বার অবশ্যই 4টা থেকে 5টা স্টেপে করতে হবে। 4 থেকে 5 স্টেপে করতে হবে। তাহলে ঘ নাম্বারের অংশটা কি কি আছে এখানে? জ্ঞান প্লাস ব্যাখ্যা, বিশ্লেষণ, বিশ্লেষণ প্লাস কি মতামত। মতামত। এই যে 4টা অংশ আছে, স্টেপ 1 কি হবে? স্টেপ 1 হবে জ্ঞানমূলক। জ্ঞান। তোমরা জ্ঞানমূলকটা লিখবা যেভাবে গ নাম্বারে লিখবা সেভাবে। তারপর হচ্ছে যে গ্যাপ দিয়ে, তারপর হচ্ছে তোমরা স্টেপ 2। স্টেপ 2 তে তোমরা ব্যাখ্যা লিখবা ওই সেম ভাবে গ নাম্বারে যেটা বলছি, সেটা হচ্ছে 3 থেকে 4 লাইনের একটা কি করবা? ব্যাখ্যা দিবা। তারপর তোমার যে প্রশ্নের যে বিষয় উত্তরটা আছে, এই প্রশ্নের উত্তরটা দেখো বারবার কিন্তু প্রত্যেকটা স্টেপে আমি কি দিচ্ছি? এই গ্যাপ। 1.5 থেকে 2 ওয়ার্ডের গ্যাপ, এবং অবশ্যই যে লাইনটা শেষ হয়েছে স্টেপের, সেই স্টেপ থেকে 1 লাইন গ্যাপ দিবা, দিয়ে শুরু ওটা করবা। প্যারা করা লাগবে। প্যারাটা যেন বোঝা যায়। এই যে গ নাম্বারের মতন যে বিশ্লেষণ অংশটা, এটা লিখবা। যদি 5টা স্টেপ করো, তাহলে এই যে তৃতীয় স্টেপটা তোমরা কম করে লিখবা, তাহলে হচ্ছে 5টা স্টেপ তুমি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবা। আর যদি মনে করো যে না 4টা স্টেপে লিখবো, তাহলে 3 নাম্বার স্টেপটা একটু বড় করে ছোট। লিখবা। আর যদি 5টা স্টেপ করো, তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার স্টেপ মোটামুটি সমান রাখবা। ধরো যে 7 লাইনের 7 থেকে 8 লাইনের একটা করে স্টেপ করবা। কথা বুঝতে পাইছো? হ্যাঁ। স্টেপ করলা, এবং স্টেপ 5-এ গিয়ে কি করবা? স্টেপ 5-এ গিয়ে সেম ভাবে এই যে এখানে স্টেপ 5 অবশ্যই 2 লাইন বা 2.5 লাইনের উপরে হওয়া যাবে না, কিন্তু মানে তখন সময় কুলাইতে পারবে না। এই 2 থেকে 2.5 লাইন কি করবা? এই যে যেখানে যেটা বললাম যে আই কেচিং যে শব্দগুলো না আছে, পরিশেষে বলা যায়, অবশেষে বলা যায়, সর্বোপরি বলা যায়, সুতরাং বলা যায়, বুঝতে পাইছো? এই যে এই ধরনের শব্দগুলান এখানে ইউজ করে তুমি কি লিখছো বা কি বুঝাইছো, যে পরিশেষে বলা যায়, এই অংশটাতে আমি এটা বুঝাইছি। এই যে যে বুঝাইছো, এই জিনিসটা এখানে যেন এই 2 লাইনে বোঝা যায়। ফুটে। এখন বিষয় হলো তুমি মার্ক তোলার জন্য কি করতে হয়? মার্ক তোলার জন্য টিচারের কলম আটকাইতে হয়। কিভাবে কলম আটকাইতে হয়? তুমি যদি এক স্টেপে এই যে একবারে লিখতা, তাহলে টিচার সুন্দর করে সম্পূর্ণটাতে একটা টিক চিহ্ন মারত, মেরে এইখানে একটা মার্ক দিয়ে দিত, কারণ তার পড়ার সময় নেই। খাতায় এত খাতা যায় যে পড়ার সময় থাকে না। কিন্তু তুমি যখন স্টেপ দিবা, অবশ্যই স্টেপ গুলানে একটু করে বুলাইতে হবে। তো তোমার খাতায় যত বেশি চিহ্ন পড়বে টিচারের, এবং যত বেশি চোখ পড়বে, তুমি তত বেশি মার্ক তুলতে পারবা। কথা বুঝতে পাইছো? হ্যাঁ। টিচারের কলম যদি তুমি আটকাইতে পারো, তবেই তুমি মার্ক তুলতে পারবা। তো এতদিন যেভাবে লিখতা, তার মধ্যে একটা বেসিক পার্থক্যর জায়গা তৈরি হয়েছে। পরে যারা যুক্ত হয়েছে, ভয়ের কিছু নাই। আমি ক্লাসটা রেকর্ড করতেছি, তবে নিশ্চিত না যে এটা আপলোড হবে কিনা। যদি সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে, তাহলে আমি আপলোড দিয়ে লিংক দিয়ে দিব তোমাদেরকে। এখন আসি উদ্দীপকগুলোর উত্তর কিভাবে করব। এতক্ষণ কি শিখলাম আমরা? লেখার নিয়ম। লেখার নিয়ম, আমরা কিভাবে লিখবো। তো লেখার নিয়ম এটা মনে থাকবে আজীবন। হ্যাঁ। এটা আজ থেকে শুরু করে যতদিন তুমি লিখিত পরীক্ষা দিবা বা লিখবা, অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে লিখবা, অবশ্যই তুমি মার্ক পাবা। এবং তোমার যে এতদিন যে তোমার যে লেখার যে ধরন ছিল, তার মধ্যে কি একটু হলেও পরিবর্তন আসবে এটার পর? হ্যাঁ, আসবে। ওকে, তাহলে আমরা এখন উদ্দীপক কিভাবে লিখবো, বা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবো, বা কিভাবে আমরা মার্ক গুলো উঠাবো, এই জিনিসগুলো আমরা শিখবো এখন। আর সেই পৌরনীতি এবং ইতিহাস তো কমন বিষয় তোমাদের আছে অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ আছে। আমাদের। জি হ্যাঁ, আছে।
কোনো সাবজেক্ট না থাকলেও পৌরনীতি না হলে ইতিহাস যে কোনো একটা আছে। দুইটাই আছে। আচ্ছা, আমাদেরও দুইটাই আছে। দুইটা না থাকলেও তো একটা অবশ্যই থাকবে। সো এই ধরনের একটা টপিক আমি সিলেক্ট করছি যেটা পৌরনীতি বা ইতিহাস দুইটা অংশই আছে, বা তোমরা ইতিমধ্যে বা বিগত তোমাদের যে পড়াশোনার কেরিয়ার এগুলো তোমরা শেষ করে আসছো, তোমরা যে এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবা। এরকম একটা টপিক আমি সিলেক্ট করছি, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র পড়ো নাই এখন পর্যন্ত ছোট থেকে, এমন কেউ আসো? এমন কেউ আসো গণতন্ত্র আজকে প্রথম শুনলাম? এই কথা বলো। গণতন্ত্রের আগেও সঙ্গে সবাই পরিচিত। তো ধরলাম আমি উদ্দীপকটা লিখতেছি না, বা তোমরা জাস্ট মুখে বলতেছি। ধরো ক নামক একজন ব্যক্তি বা সুমন বা যে কোনো XYZ, তো এই নামের একজন ব্যক্তি কোনো একটা নির্বাচনে সরাসরি ভোট দিয়েছে, সরাসরি ভোট দিয়েছে এবং সরাসরি ভোটের মাধ্যমে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। এবং আরেকটা বিষয়, সে যে প্রার্থীটাকে নির্বাচিত করলো এইরকম যে প্রার্থীগুলো নির্বাচিত হয়েছে তারা আবার আরেকজন প্রার্থীকে নির্বাচন করলো, যেখানে ক হচ্ছে একজন জনগণ, কিন্তু এই যে যে নির্বাচিত প্রার্থী সে সরাসরি জনগণ না, সে জনগণের ভোটে নির্বাচিত কোনো একজন প্রতিনিধি, সেই প্রতিনিধি আরেকজনকে নির্বাচিত করলো, ধরলাম সেই লোকটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। এখন প্রশ্ন ক হচ্ছে গণতন্ত্র কাকে বলে? ক নাম্বার কি? গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র কাকে বলে, বা গণতন্ত্র বলতে কি বোঝায়, বা গণতন্ত্র কি, এরকমই তো প্রশ্ন আসে, তাই না? বা এখানে আসতে পারে আইন কি, বা আইন কাকে বলে, বা আইন বলতে কি বুঝো। খ নাম্বার কি আসে? খ নাম্বার এরকম আসে যে গণতন্ত্রের প্রকারভেদ লেখো। গণতন্ত্র কত প্রকার, তাই না? বা আইনের উৎস কয়টি, যদি আইন থেকে আসে আইনের উৎস কতটি এবং কি কি, এই ধরনের প্রশ্নই তো আসে, তাই না? এবং গ নাম্বারে গিয়ে আসে কি, গ নাম্বার যে ক এর নির্বাচন পদ্ধতি বা গণতান্ত্রিক যে পদ্ধতি, এই পদ্ধতিটা কি সেটা চিহ্নিত করো। এই যে ক এবং গ এর নির্বাচিত পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো, এরকম আসতে পারে। বা গয়ে বা ঘয়ে এরকম আসতে পারে যে ক এবং খ এর বা ক এবং ওয়াই এর নির্বাচন পদ্ধতির মধ্যে কোনটি সর্বোত্তম পদ্ধতি তুমি বিশ্লেষণ করো বা তোমার পক্ষে মতামত দাও। এরকমই তো প্রশ্ন আসে, তাই না? সৃজনশীল গুলো এভাবেই আসে। তো আমরা ক নাম্বার করব কি, বা ক নাম্বারটা কি করি? ক নাম্বার মার্কিং কোথা থেকে করতেছি? মার্জিন থেকে কিছুটা দূরে। কিছুটা একবার দূরে। দুইটা ওয়ার্ড গ্যাপে। হ্যাঁ। আর প্রথমে তো অবশ্যই তুমি এখানে লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর। এটা কি বলতে হয় নাকি এটা লিখবাই? এটা তো এটা লিখবো। অবশ্যই এখানে লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর। লিখে ক নাম্বার দিলাম। দেওয়ার পর এখানে লিখলাম গণতন্ত্র। গণতন্ত্র লিখে যে গণতন্ত্র হচ্ছে সেই নির্বাচন ব্যবস্থা যেখানে জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং একটা সরকার গঠন করে। যে গণতন্ত্রের সংজ্ঞা, এই যে গণতন্ত্রের যে বাংলা সংজ্ঞাটা দিলাম আমি, এই গণতন্ত্রের বাংলা সংজ্ঞায় কতদূর লিখতে হবে তোমাকে? মিনিমাম এটা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 লাইন লিখতে হচ্ছে না? হ্যাঁ।
এইটা হচ্ছে কিন্তু তুমিও যেটা লিখবা মাথায় রাখবা যে সৃজনশীল প্রশ্নে গণতন্ত্র লিখতে বলছে, এখানে কি কেউ গণতন্ত্রের বাইরে লিখতে পারবে বা বানায় লিখতে পারবে? না। বা উদ্দীপকের যে টপিকটা দিছে এই টপিকটার বাইরে বানায় লিখতে পারবে? না, বানায় লিখতে পারবে না। না। তারপর সেই টপিকেই লিখতে হবে এবং সেভাবেই লিখতে হবে। কিন্তু কেউ এমন কিছু জিনিস বা এমন কিছু বিষয় ইউজ করে যেটার কারণে তোমার খাতার থেকে তার খাতার যে বিচার বিশ্লেষণ বা মার্ক এটা পরিবর্তন হয়। সো এই যে তুমি এখন অ্যাডভান্স হয়ে গেছো, তুমি তুমি এখন কোথায় পড়ো, কোন ক্লাসে পড়ো? তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো। এরপরে তুমি অনার্সে ভর্তি হবা, কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবা। আর ইউনিভার্সিটিতে ভর্তি হলে যে সাবজেক্ট গুলো আছে এগুলো সবকিছু ইংলিশে লিখতে হয়। তো তুমি এখন ছোট নাই, তোমার কিন্তু স্টেপ বড় হয়ে গেছে। কয়দিন পর কম্পিট করবা, কয়দিন পর একটা সিটের জন্য যেখানে 100 জন 200 জন কম্পিট করে সেখানে তুমি কম্পিটিশন করবা। তাহলে তোমাকে সেই লেভেলে যাইতে হবে, সেইভাবে থিঙ্কিং করতে হবে। সো এখন থেকে চেষ্টা করবা এই যে যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো তুমি ছোট ছোট কোটেশন দেয়ার, হোক সেটা বাংলা অথবা ইংলিশ, চেষ্টা করবা ইংলিশে দেয়ার। যেমন ডেমোক্রেসি, গণতন্ত্র ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি, ডেমোক্রেসির একটা বিখ্যাত সংজ্ঞা আছে, বলতে পারো কেউ? কেউ বলতে পারো? মনে পড়তেছে কিছু? পড়ছিলাম কিন্তু ভুলে গেছি। বাই দ্য গ্রেস। এটা বলো তো কে বলছে? এরিস্টটল। আব্রাহাম লিঙ্কন। এখন বলতে পারো যে এগুলো কই পাবো? তোমাদের যে বইগুলো আছে বাজারের, যে বইগুলো অক্ষরপত্র বা আদার যে বইগুলো কিনছো ওগুলো দেখবা, দেখবা যে ছোট ছোট সংজ্ঞা দেয়া আছে। বুঝতে পাইছো? হ্যাঁ। তোমরা যে সংজ্ঞাগুলো এগুলো সুন্দরভাবে লিখবা। দেখো, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। দেখো সংজ্ঞাটা কি খুব কঠিন মনে হচ্ছে? এবং কে বলছে? আব্রাহাম লিঙ্কন। এই জিনিসগুলো তোমাদেরকে আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। যখন যেই সৃজনশীলটা সলভ করবা চেষ্টা করবা এই ধরনের বিষয়গুলো কালেক্ট করার। যদি না পারো কোথাও কোনো বইয়ে, তাহলে তুমি গুগল করবা, ফোন তো আছেই হাতে, এগুলো ছোট ছোট করে লিখে রাখবা। ওই অধ্যায়ের বইয়ে লেখো, বা ওই যদি অধ্যায় ভিত্তিক নোট খাতা থাকে তাহলে নোট খাতায় লেখো। আচ্ছা, যে খাতাটা পাবে এই ক নাম্বারে যে লিখলো গণতন্ত্র বলতে কি বুঝায়, গণতন্ত্র এইটা ওইটা ওইটা, তারেও কিন্তু 1 মার্ক দিবে, তোমারেও কিন্তু এইটা লেখার জন্য 2 মার্ক দিবে না, 1 মার্কেই দিবে। কিন্তু টিচার যখন এই খাতা দুইটা দেখবে, একটা বার বলো তো দেখি যে টিচারের যে বিচার ভঙ্গি সেটা কি এক থাকবে? না। কখনোই এক থাকবে না। কারণ সে টিচার বুঝতেছে এটা কোন লেভেলের লেখা হয়েছে। এটা মাস্ট বি হচ্ছে যে বাংলায় ঘুরে পেঁচায় লিখলো তার থেকে একজনের কোটেশন তুলে দেয়া, এটা নিঃসন্দেহে এটা অ্যাডভান্স লেভেলের একটা লেখা। অথবা ধরো যে আইন আসলো, আইনের সংজ্ঞা কি? দেখো ছোট ছোট কিছু কিছু সংজ্ঞা আছে কিন্তু। ল ইজ দ্য কমান্ড অফ সোভরেন, ল ইজ দ্য কমান্ড অফ সোভরেন, এটা বলছে হচ্ছে জন অস্টিন। জন অস্টিন। আচ্ছা দেখো তো এটা কি মানে খুব বেশি লেখা লাগলো, বড় কোনো কিছু লেখা লাগলো, বা এই যে 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 সংজ্ঞাগুলো লিখতেছি এগুলো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে?
এগুলো কিন্তু অনেক ইজি ইজি এবং ছোট ছোট। এবং তুমি যদি মনে হয় ইংলিশে ভয় লাগে, তাহলে ছোট ছোট বাংলা কোটেশন মুখস্থ করবা। এবং এখানে ভয়ের কিছু নাই, এই ভয়টাকে জয় করতে পারলেই তুমি অ্যাডভান্স লেভেলে যাইতে পারবা। এটা হচ্ছে তোমাদের যে ক নাম্বারটা, এইভাবে লেখার চেষ্টা করবা। এখন আসি খ নাম্বারে। খ নাম্বারে কি? খ নাম্বারে ধরো যে আসলো গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্রের প্রকারভেদ। তো তোমরা কিভাবে লিখতে জানি না, কিন্তু ম্যাক্সিমাম যেটা ফলো করো যে গণতন্ত্র গণতন্ত্র দুই প্রকার, প্রত্যক্ষ গণতন্ত্র তন্ত্র ও পরোক্ষ গণতন্ত্র। দেখো আমি জাস্ট লেখা খারাপ, আমার খারাপ হচ্ছে কারণ এখানে তো ওভাবে লেখা যাচ্ছে না, আর হাতের লেখা এমনিতেও খারাপ। দেখো গণতন্ত্র দুই প্রকার, প্রত্যক্ষ গণতন্ত্র ও পরোক্ষ গণতন্ত্র। এই লেখাটা আবার একইভাবে লিখলাম যে গণতন্ত্র তন্ত্র দুই প্রকার, যথা, আচ্ছা এই জিনিসটা আমি কাকু ডায়াগ্রাম করে দিলেও তো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। ওই যে ছকের মধ্যে রাখি যে দেয় না, প্রথমে গণতন্ত্র লেখার পর ছক করার পর যে আর লিখতেছি, দেখো আমি, দেখো খ নম্বর দিলাম গণতন্ত্র দুই প্রকার, গণতন্ত্র আবার একই লেখা দেখো লিখতেছি গণতন্ত্র দুই প্রকার, যথা এক নম্বরে হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, এটা বুঝিয়ে নিবা। দুই নম্বর হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। এই একই লেখা আবার আরেকভাবে লিখতেছি গণতন্ত্র দুই প্রকার, যথা আমি এই যে এটার কথা বলছি। আচ্ছা দেখো আমি একই লেখা তিন ভাবে লিখছি। সো একটা স্টুডেন্ট যদি লেখে গণতন্ত্র কত প্রকার, গণতন্ত্র দুই প্রকার, একবারে লিখলো, একজন লিখলো হচ্ছে এক নাম্বার দুই নাম্বার দিয়ে, আরেকজন লিখলো ডায়াগ্রাম দিয়ে। দেখো তো একই লেখা, লেখায় কি কোনো ভিন্নতা আছে বা লেখায় কোনো পার্থক্য আছে, বা লেখার যে ওয়ার্ড গুলো এগুলো কি আলাদা আলাদা লিখছি আমি? না, আচ্ছা তুমি ছাড়া লেখার নিয়মটা ভিন্ন আছে। অন্য কেউ একজন হুম। মিউট করো, দৃষ্টি তুমি মিউট করো। সো এই যে যে লেখা একই ধরনের, তোমাকে যদি বলা হয় যে এখানে 2 মার্ক দিতে হবে, তুমি কোনটাতে 2 মার্ক দিবা বলো তো? দ্বিতীয় এবং তৃতীয় স্টেপে। কেন? প্রথম স্টেপ কি দোষ করলো এখানে? প্রথম কি স্টেপ এইখানের থেকে কি এখানে আলাদা কিছু লেখা আছে? না, একই লেখা আছে কিন্তু লেখার ভিন্নতা রয়েছে কিছু, মানে নিয়মটা আলাদা আলাদা হয়ে গেছে। এই কারণে তুমি এখানে 2 মার্ক দিতে যাচ্ছ, এখানে 2 মার্ক দিতে যাচ্ছ, তাই তো? জি স্যার। এবং 2 মার্ক দুইটাতে দিলা, দেওয়ার পরে এই দুইটার মধ্যে আবার তুমি কোনটাকে আগায় রাখবা তুলনামূলক? ডায়াগ্রাম। ডায়াগ্রাম। সো এইখানে কয়েকটা জিনিস দেখো, আমি বারবার কিন্তু বলছি যে যে শিক্ষার্থীটা লিখতেছে সে কিন্তু আলাদা কিছু লিখতেছে না, সেম লেখাটা লিখতেছে, জাস্ট উপস্থাপনের উপর মার্ক। এই লেখাটা কোনোভাবেই একের উপর যাবে না, কিন্তু এটাতে 2 পাইতে পারে, এখানেও 2 পাইতে পারে, কিন্তু যদি
তুলনা করো তাহলে অবশ্যই এটা এগিয়ে আছে। এবং একই সঙ্গে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে তোমরা যেটা বলো যে অনেক টিচার আছে লেখা কত বেশি লিখছো তার উপর মার্ক দেয়। তো যদি সেটাও বিবেচনা করো, তো এই লেখাটা দেখো 2 লাইনে শেষ হয়েছে, পরের লেখাটার জন্য কয় লাইন লাগছে? 3 লাইন। 3 লাইন লাগছে। পরের লেখাটার জন্য কয় লাইন লিখছে? 3 লাইন। 1 লাইন, 2 লাইন, এখানে অবশ্যই একটা লাইন খাইছে অ্যারোগুলা, 3 লাইন, ডায়াগ্রাম সহ এখানে ধরো যে 4 থেকে 4.5 লাইন খাইছে। একই সঙ্গে দেখো একই লেখা লিখলা, একই সময়ে সে লিখলো 2 লাইন, তুমি সেটা লিখলা 4.5 লাইন, এবং একই সঙ্গে একই লেখা লিখে তুমি 2 এর মধ্যে 2 তুলে নিলা। সো এই বিষয়গুলান যখন প্রকারভেদ আসবে, প্রকারভেদ গুলান অবশ্যই চেষ্টা করবা ডায়াগ্রাম তুলে দেওয়ার। যেমন ধরলাম যে 2 মাত্র, ভাই এখানে তো মাত্র 2টা হচ্ছে পার্থক্য, বড় বড় যেগুলো আসে সেগুলো ডায়াগ্রাম কিভাবে দিব? একটা প্রশ্ন থাকতে পারে। সেটা তো নিচে নিচে দেওয়া যাবে। দেখো যেমন আরেকটা প্রশ্ন ওখানে বলছিলাম যে আইনের উৎস কতটি? আইনের উৎস, ব্ল্যাকটাই ভালো লাগতেছে তাই না? আইনের উৎস, আইনের উৎস কতটি বলো তো? আইনের উৎস কতটি? আইনের হচ্ছে হল্যান্ডের মধ্যে আইনের উৎস হচ্ছে 6টি। কত লিখে তোমরা অবশ্যই এই ডায়াগ্রাম গুলো দিবা এভাবে, এক, প্রথা, 2। দেখো আমার এখানে হচ্ছে স্কেল ব্যবহার করতেছি না, বা এটা খাতা কলম না, তাই মাঝে মধ্যে এদিক ওদিক হচ্ছে। ডায়াগ্রাম গুলো তোমরা সুন্দরভাবে আর্ট করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো আর ডায়াগ্রাম গুলো আগে অঙ্কন করবা না, ডায়াগ্রাম গুলো অবশ্যই লেখার পর মানে লিখবা আর অঙ্কন করবা, লিখবা আর অঙ্কন করবা, তাহলে এই যে যে কম বেশি সেটা হবে না। বিচারকের ভাগ বা আদার্স যেগুলো আছে দিয়ে স্লেটে মার্ক নাম্বার দিবা, 1, 3, 4, 5। এই যে যখন ডায়াগ্রামটা দিবা তখন তোমার খাতার মধ্যে একটা সৌন্দর্য চলে আসবে, এক, আর দ্বিতীয়ত হচ্ছে তুমি একই সঙ্গে অনেকগুলো লাইন গ্যাপ দেওয়ার সুযোগ পাচ্ছ এখানে, মানে এক সময় খাতা পূরণেরও সুযোগ পাচ্ছ। তো এই বিষয়টা ফলো করবা। এবং আমি আরেকটা বিষয় যেটা বললাম, গণতন্ত্র 2 প্রকার, তুমি ডায়াগ্রাম দিলা, দেওয়ার পর এখানে লিখলা যে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, সংজ্ঞাটা দিয়ে দিলা। সো খ নাম্বারে যদি তুমি এভাবে লেখো, তোমার 2 এর মধ্যে 2 এইখানে কেড়ে নেওয়ার মতন কেউ আছে? আর এইখানে আরেকটা বিষয় কি করতে হবে, যখন গণতন্ত্র প্রকারভেদ লিখবা, ওখানে আরেকটা বিষয় বলছিলাম যে এখানে কিসের যে জ্ঞান প্লাস হচ্ছে ব্যাখ্যা। প্রকারভেদ চাইছে অবশ্যই খ নাম্বারে তুমি প্রথমে একটা গণতন্ত্রের সংজ্ঞা দিবা, যেই সংজ্ঞাটা কতে দিছো চাইলে এখানেও দিতে পারবা, এই সংজ্ঞাটা দিবা এবং তারপরে প্রকারভেদ দিবা, প্রকারভেদ, তাহলে তোমার মার্ক এখানে 2 এর মধ্যে 2ই পাবা। এবং একই সঙ্গে ধরো যে আইনের উৎস আসছে 6টি, সরাসরি আইনের উৎস না, আইন কাকে বলে, আইন কাকে বলে, এই যে কাকে বলে কি বলতে কি বুঝায়, এই জিনিসগুলো জ্ঞানমূলক। তো এই যে যেইটার উৎস চাইছে সেইটা বলতে কি বুঝো আগে সেইটা লিখবা, লেখার পর 6টা উৎস লিখে দিবা, তখন এখানে পাবা 1, এখানে পাবা 1, টোটাল 2। তো খ নাম্বার কিভাবে লিখতে হবে বোঝা গেছে। অথবা এর বাইরেও অনেক ডায়াগ্রাম তোমরা লিখতে পারো, যেমন তুমি কোন একটা 4 ধরনের তুমি এভাবে লিখতে পারো, 4টা দিয়ে ওই টপিকটা দিয়ে এখানে হচ্ছে তুমি
এভাবে লিখতে পারো 4 ধরনের, অথবা তুমি এভাবে 4 ধরনের লিখতে পারো ডায়াগ্রামটা। ডায়াগ্রাম তুমি তোমার মতন করে ডিজাইন করবা, তোমাকে হচ্ছে আমার মতন করে ডিজাইন করতে হবে ব্যাপারটা এমন না। দেখো ডায়াগ্রাম আবার বৃত্ত দিয়েও দেয়া যায়, তো তোমরা তোমাদের মতন করে দিবা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো কি আমার? হ্যাঁ, বুঝতে পারছি। যদি কোনো বিষয়ে পার্থক্য চায় তাহলে আগে কি সংজ্ঞা দিব? হ্যাঁ, জ্ঞানমূলক অবশ্যই লিখতে হবে। পার্থক্য চাক বা ওটার প্রকারভেদ চাক বা ওটা বলতে কি বুঝায়, যাই যাক না কেন ওই বিষয়টা কি আগে সেইটা লিখতে হবে, বা ওইটা কাকে বলে সেইটা লিখতে হবে। জ্ঞানের জন্য আমি বললাম না প্রথমে কি, প্রথম স্টেপে জ্ঞান লিখতে হবে, জ্ঞানের জন্য 1 থেকে 2 লাইন। তো এই যে 1 থেকে 2 লাইন কি লিখবা, সেটার সংজ্ঞা লিখবা। বুঝতে পাইছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ক এবং খ নাম্বার যে প্রশ্নের উত্তর এটা এখন লিখতে পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা, এখন আসি তাহলে গ এবং ঘ তে। এই বিরক্ত হচ্ছে বা বোরিং লাগতেছে নাকি? না স্যার। তোমাদের কি মনে হচ্ছে যে এই ক্লাসগুলো তোমরা এর আগে কোথাও করছো বা কখনো করছো? হ্যাঁ, করছিলাম। আপনার কাছেই করছিলাম। যারা এখানে নতুন যুক্ত আছো তারা কি এই ধরনের ক্লাসগুলো করছিলা এর আগে কোনো টিচারের কাছে? না। তোমরা এখানে যখন থাকবা অবশ্যই তোমরা, আমি তোমাদেরকে প্রথম দিনেই বলছি আমি কিন্তু একাডেমিকের উপর জোর দিব না, তোমাদেরকে নতুন নতুন কিছু শেখাবো। কিন্তু তোমাদের যে নতুন জিনিসগুলো শেখাবো এইগুলো নেই তোমাদের ডেভেলপ করার জন্য যথেষ্ট। এবং এই যে যে সৃজনশীলটা লেখা শিখলা, এখান থেকে সৃজনশীলে কিভাবে মার্ক তুলতে হবে তুমি অটোমেটিক ভাবে শিখে যাচ্ছ। এবং এই জিনিসগুলান যেগুলান বইয়ে নাই, যেগুলান কোথাও পাবা না, সেগুলান আমাদের কাছ থেকে তোমরা শিখতে পাবা। দেখো গ নাম্বার কি বলছে যে ক যে পদ্ধতিতে ভোট দিয়েছে এটা কোন পদ্ধতিতে ভোট, বা এটা হচ্ছে কোন পদ্ধতিকে ইঙ্গিত করে। তার মানে এটা কোনো না কোনো গণতন্ত্র। এই যে প্রথমে যে অংশটা এখানে জ্ঞানমূলক, সেখানে তোমরা সংজ্ঞাটা দিবা যে গণতন্ত্র কাকে বলে। এখন আচ্ছা, যে প্রকার মানে কোনটাকে ইঙ্গিত করে, তার মানে এখানে 2টা বিষয় আছে। তার মানে এইখানে তুমি খ নাম্বারে অবশ্যই প্রকারভেদটা দিবা, অর্থাৎ ব্যাখ্যাতে প্রকারভেদটা দিবা। প্রকারভেদ প্রকারভেদ আসলো কি কি? প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে সেই নির্বাচন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করে। এবং পরোক্ষ নির্বাচন কি? জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যখন কাউকে নির্বাচিত করে তখন সেটাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র। সংজ্ঞা আসছে। এখন ক কি জনগণ না? ক সরাসরি ভোটে সরকার নির্বাচন করছে বা জনপ্রতিনিধি নির্বাচন করছে, তাহলে এটা কোন মানে হচ্ছে গণতন্ত্রকে ইঙ্গিত করে? বলো এটা কোন গণতন্ত্রকে ইঙ্গিত করে? প্রত্যক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র। এই যে প্রত্যক্ষ গণতন্ত্রকে যে ইঙ্গিত করে, তোমরা হইলে কিভাবে লিখতা? তোমরা এভাবে লিখতা যে প্রথমে শুরু করতা যে কয়ে ক যে মানে হচ্ছে ক যে নির্বাচন পদ্ধতিটা কোন গণতন্ত্রকে ইঙ্গিত করে সেটা নিচে দেয়া হলো, দিয়ে লিখতা যে ক অমুক 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 ভাবে অমুক 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 ভাবে জনপ্রতিনিধি নির্বাচন করছে। তারপর হচ্ছে সুতরাং এটি প্রত্যক্ষ গণতন্ত্রকে কি করে, ইঙ্গিত করে। এইভাবে লিখতা না তোমরা? হ্যাঁ। উদ্দীপক তুলে দিয়ে শেষে এন্ডিং করতা। কিন্তু আমি যেভাবে লিখলাম বা যেভাবে বললাম, এখানে কি আমি উদ্দীপক বলছি একবার উদ্দীপকে এটা আছে ওটা আছে? না। বা আমি যেভাবে বলছি তোমাদের মনে হয়েছে যে এখানে উদ্দীপক লেখা প্রয়োজন? উদ্দীপকে কি আছে এটা তো
শিক্ষক জানে, শিক্ষকের কাছেও প্রশ্ন আছে, তোমার কাছেও প্রশ্ন আছে। তোমাকে তো ওই প্রশ্ন লিখতে বলে নাই, তোমাকে লিখতে বলছে উত্তর। সো তুমি যদি প্রশ্ন লেখো তাহলে তোমাকে কিভাবে ওইখানে 3 মার্ক দিবে? কিন্তু তুমি যখন লিখলা জ্ঞান, সেখানে অবশ্যই 1 মার্ক দিবে। তারপর কি গণতন্ত্রের প্রকারভেদ লিখলা, ব্যাখ্যা, সেখানে 2 মার্ক পাইলা। এবং তারপর প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে দেওয়ার পর তুমি লিখলা যে উদ্দীপকের ক সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করেছে, যা আমরা প্রত্যক্ষ গণতন্ত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ দেখতেছি। তাই উদ্দীপকে ক এর নির্বাচিত পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। স্টেপ 4 পরিশেষে বলা যায় যে ক যেহেতু সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত, মানে ক যেহেতু এখানে উদ্দীপক না লিখে এইখানে লিখবা কি যে সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যবস্থাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়, যা কয়ের অর্থাৎ উদ্দীপকে কয়ের সঙ্গে মিলে গেছে, এই কারণে এটাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হবে, বা এটা প্রত্যক্ষ গণতন্ত্রকে ইঙ্গিত করে। সো উদ্দীপক কয় লাইন লিখলাম আমি? উদ্দীপক আমি এই অংশে শুধুমাত্র 2 লাইন লিখলাম। আর বাকি অংশে কি আমি উদ্দীপক একবার উদ্দীপক লেখার কথা বলছি বা প্রয়োজন দেখাইছি? না। তাহলে তুমি উদ্দীপক লিখবা কেন? বা এখন যেভাবে বললাম এইভাবে বললে বা এইভাবে লিখলে উদ্দীপক লিখতে হবে? হবে না। না। তো উদ্দীপক ছাড়াও যে প্রশ্নের উত্তর লেখা যায়, শিখছো? হ্যাঁ, শিখছি। এখন আসি ঘ নাম্বারে। ঘ নাম্বারে ধরো প্রশ্নটা আছে এরকম যে উদ্দীপকে বর্ণিত ক এবং ওয়াই এর মানে নির্বাচনী পদ্ধতির মধ্যে কোনটি বহুল প্রচলিত? বহুল প্রচলিত বা কোনটি অধিক গ্রহণযোগ্য, বা বাংলাদেশে কোনটি অধিক গ্রহণযোগ্য? বাংলাদেশে কোনটা অধিক গ্রহণযোগ্য? প্রত্যক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র। তো এখন তুমি আসো, এই যে যে গণতন্ত্র, প্রথমে কি করবা? গণতন্ত্রের সংজ্ঞা দিবা, তারপর কি দিবা? তারপর হচ্ছে গণতন্ত্রের আবার পার্থক্যটা দিবা। এখানে পার্থক্য গুলান শুধু ডায়াগ্রামের মাধ্যমে দিবা, শর্ট শর্ট করে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না। তারপর প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে দিলা। দেওয়ার পর তুমি তারপর কি করবা? তারপর তোমার মতামত দিবা যে বাংলাদেশে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র উভয়ের প্রচলন দেখা যায়, কিন্তু তুলনামূলকভাবে প্রত্যক্ষ গণতন্ত্রের প্রচলন বেশি, কেননা বাংলাদেশের সরকার ব্যবস্থায় যে নির্বাচন হয় সেই নির্বাচন প্রত্যক্ষ গণতন্ত্রের মাধ্যমে সরকারের প্রতিনিধিগণ নির্বাচিত হয়। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি পরোক্ষ গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হলেও সরাসরি জনগণের মাধ্যমে নির্বাচন প্রচলনা অনেক বেশি বাংলাদেশে। তাই ওয়াই এবং ক এর মধ্যে যে গণতন্ত্র রয়েছে, ওয়াই এরটা হচ্ছে প্রত্যক্ষ, পরোক্ষ, এবং ক এর মধ্যে প্রত্যক্ষ গণতন্ত্রের ক এর প্রত্যক্ষ গণতন্ত্র বাংলাদেশে অধিক গ্রহণযোগ্য। তাই পরিশেষে বলা যায় যে আমরা প্রত্যক্ষ গণতন্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে ধারাবাহিকতা এটা অব্যাহত রাখবো। এই যে যে লেখাগুলো লিখলাম, বা মানে এটা তো লিখলাম না, আমি তোমাদেরকে বললাম এবং স্টেপ গুলো দেখাইলাম। এখানে কতবার আমি উদ্দীপকে কি আছে, উদ্দীপকে এটা আছে, উদ্দীপকে ওটা আছে বললাম? পার্থক্যগুলো লেখার আগে যদি মানে কাকে বলে এটা যদি আগে দেওয়া যেত তাহলে ভালো হইতো না? বুঝি নাই। এখানে যে লিখলাম যে পার্থক্য লেখার পরে প্রকার মানে কত প্রকার এটা দিলাম, দেওয়ার পর কাকে বলে এগুলো লিখলাম, কাকে বলেটা যদি আগে দিতাম। কাকে বলে আগে দিলে তো তখন পার্থক্য দেয়া যাবে না, কারণ কাকে বলে প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, তারপর 2 প্রকারভেদ দাও। এই প্রকারভেদ আসলো কাকে বলে থেকে নাকি পার্থক্য থেকে কাকে বলে আসছে? আগে তো পার্থক্য মানে পার্থক্য বলি কেন, সরি পার্থক্য তো না, এটা হচ্ছে প্রকারভেদ। প্রকারভেদ
পার্থক্য তো পরে যাচ্ছি, পার্থক্য কিভাবে লিখতে হবে সেটা শেখাচ্ছি। সরি, এখানে আমরা খতে প্রকারভেদ লিখলাম। প্রকারভেদ লেখার পরে প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্রের ব্যাখ্যা এবং তারপর আমরা আমাদের মতামত দিলাম। এখন ঠিক আছে। সরি, এটা পার্থক্য না, এটা আমার মিস্টেক হয়ে গেছিল। সো ঘ নাম্বারের প্রশ্নের উত্তরটা কিভাবে দিতে হবে বুঝছো এখন? হ্যাঁ, বুঝছি। এই তোমরা কি এখন তোমাদের লেখার সঙ্গে কতটা পার্থক্য পাইলা আমি যেভাবে শিখাইলাম? অনেক। তো তুমি যে এতদিন যেভাবে লিখতা আর আজকে যে এই জিনিসটা শিখলা, শেখার পর তুমি আগে পাইতা মিনিমাম তো 7 পাইতা লিখলে। হ্যাঁ, তো এখন 9 বা 10 কিভাবে পাওয়া যাবে বুঝতে পাইছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি কিছু কিছু প্রশ্নের উত্তরে পার্থক্য চাই। কি চাই? পার্থক্য। পার্থক্য। ধরো এই যে যে প্রত্যক্ষ গণতন্ত্র বা পরোক্ষ গণতন্ত্র, এইটারই পার্থক্য চাইলো, যে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য দাও। তোমরা এই ক্ষেত্রে কি করবা, পার্থক্য গুলানের পূর্বে সুন্দরভাবে সংজ্ঞা দিবা ডিরেক্ট। প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা না দিলেও প্রত্যক্ষ গণতন্ত্র যেটার মধ্যে পার্থক্য চাইছে সেইটার সংজ্ঞা দিবা, যে এইটা এইটা বলে, এইটা এইটা বলে, নিচের পার্থক্য দেয়া হলো। দেওয়ার পর তোমরা কি করো দেখো, তোমরা লেখো এইটা পার্থক্য গুলান এইভাবে লেখো, এইটা এইটা বলছে অপর পক্ষে, অপর পক্ষে এইটা বলছে, এইটা এইটা বলছে, অপর পক্ষে এইটা বলছে, এইটা এইটা বলছে, অপর পক্ষে এইটা বলছে, এইটা এইটা বলছে, অপর পক্ষে এইটা বলছে, লিখে শেষ করে দাঁড়িয়ে দাও। বৃষ্টি এবং ঋতু ছাড়া বাকিরা কথা বলো কেউ, যে এর আমি যেভাবে বললাম এর বাইরে কিভাবে লেখো পার্থক্য? পার্থক্য কোনো বিষয় নিচে দিয়ে বক্স করে প্রথমে সংজ্ঞা দেই, তারপর যে বিষয়গুলো মানে পার্থক্য থাকে সেগুলো দেই। আচ্ছা, এখন থেকে অবশ্যই যারা এই নিয়মে লিখতা, অবশ্যই তারা এই নিয়মটা ভুলে যাবে আজ থেকে। এটা হচ্ছে হারাম। পার্থক্য লেখার সময় এই এক লাইনে লেখার যে নিয়মটা, এটা হারাম, এইভাবে লেখা যাবে না। বা 1 নাম্বার দিয়ে অমুক 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 অপর পক্ষে অমুক, 2 নাম্বার দিয়ে অমুক 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 অপর পক্ষে অমুক, এই যে এই নিয়মটা যেটা ছিল বা জানতা, এটা ভুলে যাবে আজ থেকে। অবশ্যই পার্থক্যটা মুখোমুখি ডায়াগ্রাম সেট করবা, তুমি মার্জিন করবা, মার্জিন করে এটা সমান ভাগে ভাগ করে নিবা। এখানে হচ্ছে ওভাবে হচ্ছে না, তোমরা তোমাদের মতন নিবা। নেয়ার পরে ধরো কি প্রথমে আছে প্রত্যক্ষ গণতন্ত্র, তারপর পরোক্ষ গণতন্ত্র, তারপর এখানে 1 নাম্বার দিবা, দিয়ে প্রত্যক্ষ গণতন্ত্র কি বলছে, 2 নাম্বার পরোক্ষ গণতন্ত্র কি বলছে। এখন এইখানে আরেকটা কথা আছে, এখানে টানার পর একদম নিচে নিচে টানবা না আগেই। তুমি ধরো যে এইটার পার্থক্য এখানে 1 লাইনে লিখছো, কিন্তু পরেরটা হয়ে গেছে 3 লাইন, এই যে এইভাবে এইভাবে দিবা না, ঢেউ খেলা করে বক্স, বক্সের সৌন্দর্য নষ্ট করবা না। এখানে 1 লাইনে শেষ হয়েছে তো কি হয়েছে, এই যে এইটার 1 নাম্বার যেখানে গিয়ে শেষ হয়েছে, ধরো এইখানে গিয়ে শেষ হয়েছে, বক্সটা টানবা এই যে এইখান থেকে বরাবর। বুঝতে পাইছো কি বুঝাইছি আমি? বক্স এইখানে একটা টানলে আবার এইখানে একটা টানলে এই ধরনের যেন টান না পড়ে, এটা গ্যাপ আছে তো গ্যাপ আছে। এভাবে 1 2 3 4 5 মোটামুটি পার্থক্য দেওয়ার চেষ্টা করবা সবসময়, 6টা থেকে 7টা। 2 2 এই যে তারপর লেখার পরে বক্স টানবা। কথা বুঝতে পারছো পার্থক্য গুলো কিভাবে দিবা? এই কথাগুলো কি বুঝতে পারছো? জি। সংজ্ঞাটা মানে বক্সের ভিতর দিলে কি না, সমস্যা হয়? সংজ্ঞা চাইলে তুমি পার্থক্যের 1 নম্বরে সংজ্ঞা, তাহলে যদি সংজ্ঞা ওখানে দিতে চাও অবশ্যই 1 নম্বরে দিবা। মানে স্যার আসলে আমরা যখন মানে যেভাবে লিখি আপাতত, যে যদি ওই যে ওখানে পার্থক্য চাই,
তাহলে ওই শুধু উপরে উদ্দীপক দিয়ে যেটার পার্থক্য চাইছে ওটা পার্থক্য দিয়ে বক্স করে 1 নাম্বারে ওই মানে প্রথমে ওই সংখ্যাটা দেই দুইটারে, তারপর থেকে পার্থক্য যতগুলো আছে ওরকম যদি ক খ যদি নাম্বারের জন্য হয় তাহলে ওই 4-5টা পার- দিয়ে শেষ করি, আর যদি খ নাম্বারের জন্য ওরকম আসে পার্থক্যর কথা তাহলে 2টা বা 3টা দিয়ে শেষ করি। আমি তো গ এবং ঘ এর কথা বলতেছি। খ নাম্বারে তোমরা অবশ্যই 2টা বা 3টা দিবা, আর গ ঘতে আসলে শুধু পার্থক্য লিখলে মার্ক কম পাবা। তো এই জায়গায় অবশ্যই গণতন্ত্রের সংজ্ঞাটা লিখবা সুন্দর করে, তারপর প্রকারভেদটা লিখবা। এগুলো দ্রুত হয়ে যাবে। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র এইটাকে বলে 1 লাইন 2 লাইন লিখলা। গণতন্ত্র 2 প্রকার, একটা হচ্ছে 1 নাম্বার প্রত্যক্ষ, 2 নাম্বার পরোক্ষ। কয় মিনিট লাগবে এই 2টা লেখা লিখতে? সর্বোচ্চ যদি লাগে 1 মিনিট লাগবে, সর্বোচ্চ যদি লাগে 1 মিনিট লাগে। কিন্তু এই 1 মিনিট তোমার খাতার সঙ্গে আরেকজনের খাতার পার্থক্য কোথায় করবে? তোমাকে আমি কিন্তু বারবার বুঝাচ্ছি যে যে লিখবে সে তোমার থেকে আলাদা কিন্তু লিখতে পারতেছে না। আলাদা লিখতে পারতেছে? গণতন্ত্র আসছে, ও কি অন্য কিছু লিখতে পারবে? না। কিন্তু তোমার খাতাটা তার থেকে আলাদা করতে হবে। এই যে যদি ছোট ছোট কোটেশন পাও ইংলিশের, তাহলে কোটেশন গুলা দিবা, এবং কোটেশন দেওয়ার পর কে বলছে এইটা লিখবা এভাবে এই অ্যারো চিহ্ন দিয়ে তার নামটা লিখবা। বা এইখানে গণতন্ত্রের সংজ্ঞাটা দিলা, দেওয়ার পর প্রকারভেদ। প্রকারভেদ প্রকারভেদটা 1 নম্বরে যে 2 প্রকার দিয়ে 1 নাম্বার এইটা, 2 নাম্বার এইটা দেওয়ার পরে তুমি হচ্ছে যে নিচে প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য দেয়া হলো। আচ্ছা, যে সরাসরি এই জায়গা থেকে পার্থক্য লেখা শুরু করছে, আর তুমি যে এই যে 1 মিনিট ব্যয় করলা, তার খাতা তোমার খাতার মধ্যে কি পার্থক্য আছে? জি আছে। তাহলে কি আমি বারবার বুঝাচ্ছি, পার্থক্য করতে হবে, পার্থক্য তৈরি করতে হবে। পার্থক্য তৈরি করলে তবেই তুমি মার্ক পাবা। তো কিভাবে পার্থক্য তৈরি করবা সেটা কিন্তু আমি বুঝাই দিচ্ছি। কারণ কি লিখবা সেটা তো ভাই তুমি লিখবা, তোমারে লিখতে হবে। তুমি যেভাবে পড়বা, যতগুলো তথ্য কালেক্ট করতে পারবা বা যেই তথ্যগুলো কালেক্ট করতে পারবা সেইগুলো তুমি লিখবা। বা তথ্য কোন কোন তথ্য কালেক্ট করতে হবে আমি কিন্তু সেইটা শিখাচ্ছি। পড়ার দায়িত্ব কার? পড়ার দায়িত্ব আমার না তোমার বা তোমাদের? অবশ্যই তোমাদের। তারপর দেখো, তারপর ধরো কোনো একটা জিনিসের কারণ আসলো। ধরো এই ধরনের কিছু অপক্ষয় বা আদার্স কিছু বিষয় আছে, যে ভাষা আন্দোলনের কারণ কি, ভাষা আন্দোলনের কারণ কি, বা এই ধরনের অধ্যায় আছে নৈতিক অধ্যায়গুলো, যেমন ইপটিজিং এর কারণ কি, ইপটিজিং আছে না, ইপটিজিং এর কারণ কি, বা মাদক মানে হচ্ছে যে মাদকাসক্তির কারণ কি, এরকম কারণ চায় না অনেক জায়গায়? কারণ চাই কি চায় না? জি চাই। এই কারণগুলো কিভাবে লিখবা? ধরো এটা গ নাম্বার বা ঘ নাম্বারে আসছে, কারণ এবং প্রতিকার চাই, যে এটার কারণ কি এবং এটা প্রতিকার কিভাবে প্রতিকার করা যায় লেখো। তো যদি কারণ চাই, কারণগুলো তোমরা কি করো, এই যে গ নাম্বার ঘ নাম্বার এইভাবে লেখো, বা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লেখো, ঢালাও। এভাবে করবা না। এখন থেকে কারণগুলো অবশ্যই, টিচার তোমার পুরা খাতা পড়বে না। তো কারণগুলো কিভাবে লিখবা? ধরো যে আমি লিখলাম যে ইপটিজিং এর কারণ। ইপটিজিং এর কারণ কি? 1 নাম্বার হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব, শিক্ষার অভাব দিয়ে এখানে আন্ডারলাইন করবা, করে এখানে 1 লাইন বা 1.5 লাইন লিখবা। 2 নাম্বার যে পারিবারিক শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব লিখবা। এরকম ভাবে 1.5 লাইন বা 2 লাইন লিখবা। দেখো নাম্বারিং গুলা কিভাবে করতেছি, এটা কিন্তু বারবার বলতেছি না, কিন্তু ফলো করতেছো কি আমি নাম্বারিংটা কোথা থেকে শুরু করতেছি বা কিভাবে করতেছি? 3 নাম্বার মাদকাসক্তি, 4 নাম্বার, দেখো নাম্বারিং গুলা কিন্তু আমি বারবার কিভাবে করতেছি এটা ফলো করো। 4 নাম্বার
কি লেখা যায় 4 নাম্বার? ধরো যে নারী ও পুরুষের বৈষম্য। বৈষম্য এভাবে যদি তুমি 7টা কোটেশন দাও বা 7টা হেডিং দাও, তুমি বুঝতেছো ওই খাতাটার কোন লেভেলে যাবে। কারণ টিচার তো তোমার বাবা গতানুগতিক ধারাবাহিক লেখা পড়বে না। এই যে যে ছোট্ট একটা অংশ, এই অংশটা কিন্তু চোখে পড়বে এবং এটা একটা টিক চিহ্ন দিবে, এটা একটা টিক চিহ্ন দেবে, এটা একটা টিক চিহ্ন দেবে এবং পড়বে। একটা করে ওয়ার্ড পড়তে আলসামো লাগবে না, পড়বে এবং টিক চিহ্ন দেবে। তো এই যে তোমার খাতায় যে টিক চিহ্ন দিল বা তোমার খাতাটা পড়লো, অবশ্যই ওই খাতাটায় মার্ক বেশি পাবা, 3-এ 3 বা 4-এ 4 পাবা। তো কারণগুলো কিভাবে লিখতে হয় বুঝছো? বুঝতেছো? তাহলে এখন আসি আর কিছু জিনিস শিখাই। এখন এইগুলো রেকর্ড